চায়ে তুলসী পাতা দেবো, আদার সঙ্গে আর দরকার নাই। সেগুলো বলার না, কী করবো, ডাক্তার কারোর কিছুই করার নেই, কারোর কিচ্ছু করার নেই। মানে অসম্ভব একটা কষ্ট হয় মাথায়, তো ঘুম না হলে। যাই হোক, মন্টুকে দিয়ে মেডিসিন আনিয়েছিলাম আমি, প্রেসক্রিপশানে ছিল তো, কোনটা ঘুমের আর কোনটা অ্যাংজাইটির সেটা জানতাম না। বিয়ে না করেও হয়, আর বিয়েটা যে একদম পুরনো ধ্যান ধারণা আমি জানি না সেটা কত দূর বলা যায়। তার কারণ একটা জিনিসই আমি বলি এখানে, শুভ সন্ধ্যা বন্ধুরা। 6:30 মতন বাজলো, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে ব্লগটা এখন শুরু করছে। আজকে সারাদিন ব্লগ শুরুই করতে পারিনি, এত খারাপ সিচুয়েশানে আছি যে ব্লগ করার মতন নয় পরিস্থিতি। তাও এখন এলাম একটু তোমাদের সঙ্গে কথা বলতে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছে, মঙ্গলে আছে। কদিন থেকে দেখো চুল আঁচড়ানো, মুখ ধোয়া, মানে মুখে ক্রিম দেওয়া, কিচ্ছু করতে পারছি না, করার মতন অবস্থা নেই, পরিস্থিতি নেই। তুলসী পাতা টানতে ভুলে গেলাম, আর মনেও থাকছে না কিছু। একটু চায়ে তুলসী পাতা দেবো, আদার সঙ্গে আর দরকার নাই। মন্টুকে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে, রিপোর্টটা দেখানো হয়নি। আমার আর যাওয়ার মতন অবস্থা নেই। ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললাম সব। এবার বলছেন সাইকিয়াট্রিক মেডিসিন চলছে, তো আমি বললাম যে সবই চলছে, কিন্তু তারপরে যা অত্যাচার সেগুলো বলার না। কী করবো, ডাক্তার কারোর কিছুই করার নেই, কারোর কিচ্ছু করার নেই। কারণ কেউ যদি প্রকৃত অসুস্থ হয় তার চিকিৎসা আছে, কেউ যদি অভিনয় করে অন্যকে জ্বালাতন করবে বলে, অত্যাচার করবে বলে, তাহলে সেটা কিছু করার নেই। কোনো ডাক্তার, কোনো গোটা বিশ্বের পৃথিবীর তাবর ডাক্তারেরও কিচ্ছু করার নেই। হ্যাঁ, তো এখন কোনো একটা সময় পাচ্ছি না যে সময় স্বস্তিতে এসে তোমাদের সঙ্গে কথা বলবো বা কাজকর্ম ব্লগ করবো। আজকে সকালে ঝাড়াঝুড়ি, এই পাশে জানালাটা একটা পার্ট, জানালা এই সাইডেরটা, ওটা যে ঝাড়াঝুড়ি করেছি, তারপরেরটা না, মানে আমি কিছু বলার নেই। যেটুকু কাজকর্ম কোনোটাই শেয়ার করবো বা সামনে আসার মতন নয়। কই নিয়ে যাবো, কই পুড়িয়ে গেছে, গরম একটা প্যাকেট নিয়ে যাব। সিসি ক্যামেরার ফুটেজ যদি দেওয়া যেত তাহলে তোমরা দেখতে বুঝতে যে কি চলছে। ভালো লাগলো না সারাদিন পর, মানে এখনো যা অবস্থা কোনো রকমে আমি মানে তোমাদের সামনে এই মুহূর্তে এলাম। চাটা নিয়ে ঘরে ঢুকবো, আবার মানে ইয়ে হবে, সেটা ইয়ে নয়। দিন মানে একটা দিনও আসছে না যে দিনটা একটু বলি, দুটো দিন একটু ঠিক ছিল, একটু ওখান থেকে আসার পর একটু দুটো দিন ঠিক ছিল, আবার সব কিছু বেঠিক, মানে চূড়ান্ত লেভেলের বেঠিক, চূড়ান্ত লেভেলের। আমার শরীরে নেওয়ার মতন ক্ষমতা নেই। আমার শরীরে মানে কেউ যদি ইচ্ছে করে মেঝেতে শুয়ে পড়ে উঠিয়ে দিতে পারে, উঠতে পারছি না, মানে আমি ঘর থেকে বেরিয়ে কাজকর্ম করতে এলে আমার ইয়ে হলেই তখন নিজে একা যখন থাকছে তখন নিজে ঠিক চলাফেরা করছে, মানে আর অকাজ কুকাজ করে রাখছে। আমার আর কিছু করার নেই, কিছু বলারও নেই। আমি কি বলবো বলো, মানুষ সব কিছু সহ্য করে সন্তানের মুখের দিয়ে তাকিয়ে, আমিও করছি। সে বলেনি, সে বারবারই বলছে যে আমার কিচ্ছু সহ্য করতে হবে না, আর করো না, কিন্তু আমি করো না বললে আমি তো পারছি না। একজন মা তো পারে না মায়ের দায়িত্ব থেকে সরে মুখ ঘুরিয়ে নিতে, তাই না? সেটা আমিও পারছি না বলেই
আমার মাথার মধ্যে যে কষ্ট না হচ্ছে বলার না, মানে এত প্রেশার, এত টেনশন যে পাচ্ছি না। আবার একটু ভালো লাগার জায়গা হচ্ছে তোমাদের কাছে একটু কথা বলতে পারা, সেটাও পারছি না, পারলামই না সকাল থেকে, না ইচ্ছেই করলো না। এখন অনেক জোর করে ইচ্ছে, এখন মানে পাচ্ছি না নিজে, মানে এত কিছু সামাল দিতে বলবে তো, এত এত বছর ধরেই তো দিচ্ছি, তারপরেও যত দিন যাচ্ছে আমার তো বয়সটা বাড়ছে, আমার শারীরিক সক্ষমতাটা তো সেরকম নয় যে, আমি বারবারই বলি যে বয়সটা ফ্যাক্টর নয়, শারীরিক সক্ষমতাটা হচ্ছে নির্ভর করে। একজন 80, 82, 90 বছরের মানুষও যদি ফিট থাকে তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু একজন 40, 45 বছরের বা আমার বয়সী 54, 55 বছরে এসে অকাল বার্ধক্য তাকে গ্রাস করতে পারে যদি তার শারীরিক ফিটনেস না থাকে। তোমরা বলবে মন সজীব থাকতে সতেজ থাকতে হয়, আমিও মন আমার সতেজ এত কিছুর মধ্যেও রাখার চেষ্টা করছি। আমি যে অবস্থার মধ্যে থাকি তাতে মন সতেজ থাকার কথা নয়, রাখা সম্ভব নয়। তারপরেও আমি কিন্তু মন সতেজ রাখি। তোমরা আমাকে হাসি মুখে দেখতে পাও, আমি কিন্তু হাসি এত কিছুর পর, যেটা বোধহয় অনেকের পক্ষে সম্ভব হতো না এই মুখে হাসি ধরে রাখতে বা ইয়ে করতে। কি অবস্থা করছে সত্যি। এদিকে রাখছি ঘর বাড়ি, আমি কত পরিষ্কার করে মানে করব কিভাবে করছি, আর একদিকে ইচ্ছাকৃত নোংরা করা হচ্ছে, ইচ্ছাকৃত। ওয়াশরুমে টয়লেট না করে রান্নাঘরে টয়লেট করছে, যেখানে অন্য ঘরে করছে, ইচ্ছা করে, যাতে আমাকে প্রচণ্ডভাবে প্রেশারাইজ করা যায়। তো চলো একটু চাটা নিয়ে ঘরে গিয়ে বসি, চা জল গলা টলা শুকিয়ে গেছে, পারছি না, মাথায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত মেন্টাল প্রেশার না, আমি আর মানে সত্যিই পারছি না। কিন্তু পারছি না বলছি, কিন্তু তারপরেও এইভাবে ছেঁচড়িয়ে চলছে। ওই যে বললাম সন্তানের মুখের দিকে তাকি, কিন্তু তাতে আখেরে কতদূর লাভ হবে আমি জানি না। আমি যেটা করছি তার জন্য মানে আমার সন্তানের জীবনটা ভালো থাকবে কিনা আমি জানি না, সেটার সদুত্তর আমার কাছে নেই। কারণ এমন নেগেটিভিটি যে ভালো হবে এটা জানি না, তবুও চেষ্টা করে যাচ্ছে আমার শেষ পর্যন্ত, আমার যতক্ষণ আমার ক্ষমতা চলবে, আমি যতক্ষণ পারবো ততক্ষণ সন্তানের কথা চিন্তা করে চেষ্টা করে যাচ্ছি, পারার মতো নয়। তারপরেও একজন মায়ের কর্তব্য সেটা না, আমার মেয়ে কিন্তু বলছে না, মেয়ে বারবার বলছে যে তুমি বাদ দাও, আর নয় আমি, কারণ আমারও কিছু হবে না ঠিকঠাক, তুমি যেটার জন্য ভাবছো আমাকে সেটেল করবে, এটা হবে না, হতে দেবে না, সেটা তো জানোই, তাহলে কেন করছো? তবু করে যাচ্ছে এই আশায় যে যদি হয়, যদি পারি করতে, সেই আশায়। চলো আমি আমার এখন এইরকমই হবে, ঠিকঠাক মতো কাজকর্ম হবে না যদি তোমাদের সামনে আসতে হয় এইভাবে একটু কথা বলে, তা নাহলে আমি আর এখন কিছু বলছি না, পরে আবার কথা বলবো। কেমন বন্ধুরা, তোমাদের সামনে আসতেই পারছি না, পরশুদিন এসেছিলাম, কালকে তো আসতেই পারিনি, কালকে আমার গতকাল ব্লগও পোস্ট হয়নি, এতটাই শরীর খারাপ, মানে এত টেনশান আর এত কিছু নিতে না মাথায় মানে 2 রাত পর ঘুম হয়নি, তার ফলে প্রেশার বেড়ে গেছে, আর মাথা তুলতেই পারছিলাম না, মানে অসম্ভব একটা কষ্ট হয় মাথায় তো ঘুম না হলে। যাই হোক, মন্টুকে দিয়ে মেডিসিন আনিয়েছিলাম আমি, প্রেসক্রিপশানে ছিল তো, কোনটা ঘুমের আর কোনটা অ্যাংজাইটির সেটা জানতাম না, তো ঘুমেরটা ফুরিয়ে গেছিলো বলেই কাজ হচ্ছিল না, ঘুম হচ্ছিল না। তো আসলে অত্যধিক অ্যাংজাইটি থাকলে সেটাও মানে তখন কাজ হতে চায় না, স্ট্রেস থাকলে তখন উইদাউট মানে মেডিসিন তো কাজ হতে চায় না।
তো যাই হোক, মানে কালকে পাঠিয়েছি। এবার বিষয়টা হচ্ছে যে ডক্টরকে দেখিয়েছিলাম আমি এর আগে এই অ্যাংজাইটি, অ্যান্টি অ্যাংজাইটি এসব, তো ওনাকে আর দেখাইনি, মানে 23 সালের পর আর দেখাইনি, 23-এ লাস্ট। তো এতদিন মেডিসিন দিচ্ছিলেন। এবার যেহেতু এটা মানে একটাই ওই প্রেসক্রিপশনে এই একটাই ঘুমের মেডিসিন, তো সেটা দিতে রাজি হননি প্রথমে। তো আমি বললো আপনি দেখাননি, 23-এ লাস্ট দেখিয়েছেন, দিতে পারি না। এটা একদম ঠিক কথাই তাদের দিক থেকে। তো আমি বললাম আজকের মতন দিয়ে দিন। আমি আমার বললো এই মেডিসিনটা আপনি যে কোনো ডক্টরকে করলে, তো আমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান যাকে দেখাই, এসেও যাকে দেখানো হলো মৌরির বাবাকে, তো ওনার কাছেই যেতে হবে। এই মেডিসিনটা আবার ওনাকে করে লিখে দিতে হবে, নয়তো ঘুম না হলে তো মরে যাবো স্রেফ। কারণ আমার এর আগে এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, 18 দিন ঘুম হয়নি। সেটা যে কি বিভীষিকা! এবং তারপরে ডাক্তার দেখিয়ে মনে হচ্ছিল মরে যাব তখন। তো ডাক্তার দেখে বললেন কী অবস্থা, 18 দিন ঘুম না হলে মানুষ তো পাগল হয়ে যাবে। তো মানে তখন সাইকিয়াট্রিস্টের কাছে, আমার নিচে সাইকিয়াট্রিস্টও আছেন, জেনারেল ফিজিশিয়ানও আছেন আমাদের আবাসনের ভেতরে। তো তখন সেদিন জেনারেল মেডিসিনেরই ছিলেন না, সাইকিয়াট্রিস্ট, ওনার কাছে মানে মরিয়া, ঘুমটা তো লাগবে। উনি বললেন এটা কী করে, তারপরে মেডিসিন দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যেটা দিলাম এখন ওকে কেউ ডাকবেন না, পুরো যদি হয় তো 1.5 দিন 2 দিনও ঘুমাক, খেতেও ডাকবেন না, ঘুমটা দরকার। তো দিয়েছিলেন। তো যাই হোক, তারপরে মানে সেই জন্যই ভয় আর কি, যে ঘুম না হলে একটা মানে জানোই তো স্বাভাবিক দিনের পর দিন যদি ঘুম না হয়, তার মধ্যে যদি চোখ বন্ধ করে থাকারও চেষ্টা করো, দরজায় দাম 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 বাড়ি মারা, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে খুবই চাপে, মানে মেন্টাল প্রেশারে রয়েছে। ফিজিক্যালি তো আছেই, মেন্টাল প্রেশার। তো সেই জন্য তোমাদের সামনে আসতে পারছি না, ব্লগ করব কি, কাজ করতেই পারছি না এরকম মানে অবস্থায়। মানে তার পেছনে করব না কাজ করব, তার মধ্যে নিজের শরীর খারাপ হবেই, এত মেন্টাল স্ট্রেস নিলে সেটাই। উঠতে পারিনি, কিছু করতে পারিনি, কাজ করার আছে সেগুলো করতে পারছি না, নিজের বিরক্ত লাগছে। তো যাই হোক, এই তো পরশু শুরু করে তো শেষ করিনি, শুরু করে মানে কিছুই করতে পারিনি, ওই কথাই একটু বলছি তোমাদের সঙ্গে। তো কমেন্টগুলো দেখি। তো একজন যেটা আমাকে কমেন্ট করেছো যে পুরনো ধ্যান ধারণা বাদ দিন, মেয়ের বিয়ে নিয়ে এত ভাবার কি আছে, আজকের যুগে বিয়ে না করেও কি হয় না? হ্যাঁ, বিয়ে না করেও হয়। আর বিয়েটা যে একদম পুরনো ধ্যান ধারণা, আমি জানি না সেটা কত দূর বলা যায়। তার কারণ একটা জিনিসই আমি বলি এখানে, যে দেখো আমার হ্যাঁ বিয়ে না করেও থাকা যায়, কিন্তু যখন সে দুনিয়া একদম একা মনে হয়, তখন একা যখন থাকে, তখন কেউ একটা পাশে থাকা দরকার, সঙ্গী। সারা জীবনের মতো একা, কারণ আমি তো থাকবো না বেশি দিন মানে আমি কতদিন থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই। আমি 4 বছরও থাকতে পারি, আরও 10 বছরও থাকতে পারি, কোনো কিছুই ঠিক নেই। কিন্তু আমার অ্যাবসেন্সে আমার মেয়ের কিন্তু কেউ নেই। তো আমার কিছু হয়ে গেলে পুরো একা। আর তাছাড়া আমি থাকছি, আমি কতক্ষণ ওর কাছে থাকছি, আমি তো বেশিরভাগ সময়টা এখানে থাকি। তাহলে একা একা দিনের পর দিন কাটানোটা তো একটা সারাদিন পর একটু গল্প করা, একটু কথা বলার, কি হলো না হলো সেগুলো আমাকে যতটুকু বলে। এবার দেখো সব কি আর বলাই না, আমি সব কিছু সব বুঝি সব কিছু, মানে ওর ওয়ার্ক প্লেস বলো, জব রিলেটেড বলো, এগুলো তো আমরা বুঝবো না, কারণ আমি তো এত পর্যন্ত মানে মোটামুটি আমার ক্লোজ, আমার বাবা বা তাদের তো সবাই সরকারি চাকরি করেছেন, এবং মানে এবার প্রাইভেট কনসার্নে দেখেছি জেনে, কিন্তু এত ক্লোজলি তো কারোর কাছে করিনি যে সেখানকার কি সে কাজে আমার ধ্যান ধারণা নেই। তো আমার সঙ্গে কতটাই বা শেয়ার করবে, তাও যতটুকু হয় শেয়ার করে। তো সেই কারণে একজন পাশে থাকলে তার সঙ্গে। আর খুব প্রাচীন পুরনো ধ্যান ধারণা যদি হতো বিয়েটা, তাহলে আমার মনে হয় এই যে এত সেলিব্রিটিস, যাদের আমরা সেলিব্রিটি বলি, এই যে ফিল্ম স্টারদেরই ধরো, বা ক্রীড়া জগতের বলো, ক্রিকেটারদের বলো,
ফিল্ম স্টারদের বলো, যারা আমরা তাদের সেলিব্রিটি ভাবি বর্গকে, তো তারা আমরা জানি তারা লিভ ইনের পর, আমি সিনেমা ফিল্ডেরই বলছি, তারা লিভ ইন করেন, তারপরে কিন্তু বিয়েটাও করেন। হ্যাঁ, তারপরে কিন্তু বিয়েটা করেন, বা অনেকে হয়তো লিভ ইন না করেন না, অ্যাফেয়ার থাকে, বিয়ে করেন। তো বিয়েটা কেন করেন? হ্যাঁ, বিয়েটা, ম্যারেজ ইজ দ্য ইনস্টিটিউশন নাও এ ডেজ অলসো, তাই না? এখনকার দিনেও কিন্তু বিয়েটা একটা আহ, সামাজিক প্রতিষ্ঠান। হ্যাঁ, তো সেই জন্যই তারা করেন, তার কারণ পরবর্তী সন্ততি আনার ক্ষেত্রে আমাদের দেশে এখনও নীনা গুপ্তা যে সেই সময় যে সাহসটা দেখাতে পেরেছিলেন, সেই সাহসটা সবাই দেখাতে পারে না, অনেক কিছু থাকে যার জন্য। তো তাহলে তারাও বিয়ে করতেন না, তারা হয় লিভিনেই থেকে যেতেন, কোনো ব্যাপার ছিল না এইভাবে। কিন্তু লিভিনে থাকার পর সন্তান হলেও কিন্তু তারপরেও বিয়ে করেন, এরকম উদাহরণও আছে। সেই মানে সন্তানের যে বাবা তাকেই বিয়ে করেন, এরকমও আছে। তাহলে বিয়ের এটা আসতোই না। আমি জানি বিয়ে হলে যে ভালো হবে, ভালো থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। বিয়েটা একটা সত্যি জুয়া খেলা। যার হলো তো হলো, যার হলো না তো হলো না। তো কী হলে কী হবে ভেবে হাত গুটিয়ে বসে থাকলে নিজেরও খারাপ লাগবে যে অ্যাজ এ মাদার আমার যে ডিউটি আমি সেটা করলাম না। আমি আমার চেষ্টা করব, তারপরে হওয়া না হওয়া আমি ঈশ্বর বিশ্বাসী। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, নাস্তিক, তারা উড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী, আমি মনে করি যদি হওয়ার হয় তাহলে ঠিকই হবে, আর যদি না হওয়ার না হয় তাহলে তো হবে না, তাহলে আমি হাজার চেষ্টা করলেও হবে না। কিন্তু তাই বলে একটা আমার স্যাটিসফ্যাকশান অন্তত থাকবে, বা আমার এইটুকু ভেবে খারাপ লাগবে না যে আমি কিছু চেষ্টাই করলাম না। আমি মেয়েটাকে মানে ইচ্ছে করে মানে এইভাবেই থেকে গেলাম, চেষ্টাই করলাম না। তার ভবিষ্যতে ভাবলাম না যে আমার অ্যাবসেন্সে, বা আমি থাকি না যখন, বা আমি না থাকলে সে একা এতটা জীবন কিভাবে কাটাবে। হ্যাঁ, তখন সেটা আমার খারাপ লাগবে। যদি না হয় তাহলে হবে না, আমি চেষ্টা হাজার করলেও হবে না। আর হওয়ার হলে হয়তো দেখো গেল হট করে, আমি এত ভাবি, হয়তো দুম করে কোথাও হয়ে গেল। তবে বিয়ে দিতে হবে বলেই কিন্তু দেবো না যে যেমন তেমন, যেখানে খুশি, ওই যে আগে ছিল না আইবুড়ো নাম খণ্ডানো, একদমই না। আমার বাবা যে ভুলটা করেছেন আমি সে ভুলটা করব না। আমি অবশ্যই ডেফিনেটলি আমার দিক থেকে যতদূর সম্ভব যাচাই করে নেওয়ার চেষ্টা করব, যদিও আজকের দিনে কাউকে বোঝা যায় না বাইরে থেকে, কারণ ভেতরে কি চলছে, মনের ভেতর কি চলছে সেটা বোঝা যায় না। আর বিশেষ করে আমার যখন লোকবল নেই, আমি যখন একা, তখন আমার ক্ষেত্রে তো বিষয়টা একটু ডিফিকাল্ট না। তো যাই হোক, আমার মনে হলো যে বিয়েটা পুরনো ধ্যান ধারণা, পুরনো চিন্তাধারা যদি হতো, তাহলে এখনকার ছেলে মেয়ে বিয়ে করতোই না। জেন জি যাদের বলা হচ্ছে, যে if I may not wrong, they are called this generation Gen Z. তো তাহলে জেন জিরা কিন্তু লিভ ইনেই থেকে যেত, জেন জিরা কিন্তু বিয়েতে যেত না। যারা লিভ ইন করে আমি তাদের কথা বলছি, তো তারা থেকে যেত, কিন্তু আফটার লিভ ইন তারা কিন্তু সেই পার্টনারকেই বিয়ে করছে। তাহলে বিয়েটা করতো না। তারা তো অনেক আপগ্রেডেড আমাদের থেকে। আমি না হয় পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, আমি না হয় কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু আমি জানি না যিনি এই কমেন্টটা করেছেন তিনি আবার এটাও বলেছেন যে আমি যেহেতু কুম্ভের জল, মহাকুম্ভের জল ছিটিয়েছি ঘরে, বলেছি পবিত্র জল, তো তিনি বলেছেন যে যে দেশে রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ জন্মান, সেখানে এই কুসংস্কার, পবিত্র বলা, এগুলো। তো এইটুকু আমি জিজ্ঞেস করতে বলি যে প্রথম কথা তো গঙ্গার জল ওখানে পার্টিকুলারলি, জানি না তুমি খবরটা মিস করে গেছো কিনা, ওখানে কিন্তু সায়েন্টিস্টরা গিয়ে জল পরীক্ষা করে দেখেছেন কোনো রকম ব্যাকটেরিয়া কোনো কিছু পাওয়া যায়নি। এত এত কোটি কোটি 66 কোটি পুণ্যার্থী যে স্নান করেছেন, কোথাও এমন খবর আসেনি যে তাদের কোনো
ডার্মোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, স্কিনের কোনো প্রবলেম হয়েছে বলে শোনা যায়নি। এবং সর্বোপরি সায়েন্টিস্টরাও দেখেছেন ওখানে জল নিয়ে আহ, মানে ওটা পরীক্ষা করে দেখেছেন কোনো রকম ব্যাকটেরিয়া নেই। আর আমার মনে হয় অন্য ধর্মাবলম্বী মানুষরা যখন তাদের ধর্মস্থানে গিয়ে এগুলো করেন, তাদের মতন করে ধর্মাচরণ পালন করেন, আমার মনে হয় তখন তোমাদের মতো মানুষরা ভাই কিছু মনে করো না, তাদের কিছু বলো না। আর যত কিছু মানে দেখছি এখন সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকেই বলা যায়, তার কারণ তাদের বলা যায় তারা সফট টার্গেট, তাই না? তাদেরকে কেউ প্রশ্ন করে না, কিন্তু যে তারা যে অন্য এক দেশে গিয়ে তাদের ধর্মাচরণ পালন করেন যেখানে, হ্যাঁ, তাদের বলা হয় না কেন যাচ্ছেন সেই জায়গাটা ঠিক নয়, পবিত্র নয়। এটা আমাদেরকেই বলা যায়, যার জন্য আমাদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা যায়। কারণ আমরা খুব ধৈর্যশীল মানে এক জাতি, এক আবাহমান কাল ধরে চলে আসা। সনাতন কোনো ধর্ম নয়, সনাতন একটা সংস্কৃতি, সনাতন একটা ঐতিহ্য। সেই আমরা সনাতনীরা সেই ঐতিহ্যের ধারক এবং বাহক। তো আমাদের প্রত্যেকের বিশ্বাস নিজের নিজের। আমি যেমন তোমারকে বলতে পারি না যে হ্যাঁ আমি মহাকুম্ভ, আমি এই জল পেয়ে আমি পবিত্র মনে করছি, তোমাকেও মনে করতেই হবে, আমি যেমন তোমায় বাধ্য করতে পারি না, ঠিক একইভাবে আমার মনে হয় কেউই আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাধ্য করতে পারে না আমাদের ধর্মাচরণ থেকে বিরত থাকতে। আমরা আমাদের ধর্মাচরণ চালিয়ে যাব। অনেক বাধার সম্মুখীন আমরা আমাদের পশ্চিমবঙ্গেই হচ্ছি। হ্যাঁ, আমাদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, মা দুর্গার ভাঙচুর করা হচ্ছে, কালী পুজোতে গিয়ে শ্যামামার ভাঙচুর করা হচ্ছে, কীর্তন গাইলে সেইটা মাইক বন্ধ করে দিচ্ছে পুলিশ। কিন্তু মানে আশ্চর্যের বিষয়, একটি বিশেষ সম্প্রদায়ের দিনে 5 বার করে মাইক চলে, এবং স্পেশালি এই রমজান মাসে রাত 3টের সময় মাইকে উঠে যাওয়ার, ঘুম থেকে উঠে যাওয়ার জন্য বলা হয়। সেইখানে রাত্রিরে কিন্তু গম গম করে। আমার বাড়ির কাছেই রয়েছে তাদের ধর্মীয় স্থান। যেহেতু আমি বর্ডার ডিস্ট্রিক্টে থাকি, বেশিরভাগই অন্য ধর্মাবলম্বী বেশি, তো সেই জন্য দিনে 5 বার মাইকে তো রেগুলার বেসিসে দেওয়া হয়, আর এই সময় রাত 3টে থেকে ডাকা হয়। তো সেটা আমরা বছরের পর বছর কিন্তু মেনে নিয়েছি, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু হয়তো 3 দিন ধরে কোথাও কীর্তন অনুষ্ঠান হচ্ছে, তাতে কিন্তু পুলিশের, প্রশাসনের বিরাট সমস্যা, বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু যখন তাদের জলসা হয়, জলসায় সম্ভবত, সেখানে যখন জলসা চলে সেখানে কিন্তু মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার কথা কেউ ভাবে না, ভাবতেই পারে না, বলতেই পারে না তাদের। কারণ আমরা সফট টার্গেট, সনাতনীরা সফট টার্গেট, তাই। তো ঠিক আছে, চলো, সব রকমই আমি যদি মনে হয়ে থাকে তোমার আমি কুসংস্কারাচ্ছন্ন, আমি ধর্মবিশ্বাসী বলে, আমি ব্যাকডেটেড পুরনো ধ্যান ধারণা, আমি মেয়ের বিয়ের কথা ভাবছি বলে, সেটা তোমার মতামতকে আমি অবশ্যই কুর্নিশ জানাই। বললাম তো, কারুর মতের উপর মত চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। কাজেই তোমার ধারণা নিশ্চয়ই মূল্যবান, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু আমার ধারণাটাও একেবারে মূল্যহীন নয়, তাই না? একটু ভেবে দেখো বন্ধুরা, ভেবে কমেন্ট করো যে একজন মা হিসেবে একজন মেয়েকে সেটেল করতে চাওয়ার মধ্যে প্রাচীনপন্থী পুরনো ধ্যান ধারণা রয়েছে কি না, মেয়ের সিকিওর্ড একটা লাইফ, মেয়ের পাশে একজন সিকিওর্ড বলতে আমি মানিটারি সিকিউরিটির কথা বলছি না, পাশে একজন কেউ থাকলে মানসিক মেন্টাল সিকিউরিটির কথা বলছি। তো সেটা ভেবে কমেন্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, যে যা ছিল পরশু দিন শুরু করেছিলাম শেষ করলাম আজকে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যে আমাকে এই কমেন্টটা করেছো, তোমার প্রতি আমার কোনো রকম কিছু নেই, তুমি আমাকে ভালোবাসা থেকে আমার পয়েন্ট আউটগুলো করেছো, তুমিও কিন্তু কমেন্ট করো, একদমই না, এটা হচ্ছে আলোচনা, এখানে কোনো বিদ্বেষ রাগ কিচ্ছু নেই,
এটা আলোচনা। কমেন্ট অবশ্যই করবে, সবাই কমেন্ট করবে, যাদের ভালো লাগে আমাকে, যারা ভালোবাসো তারাও করবে, যাদের মনে হয় আমার এটা ঠিক নয় তারাও করবে, আবার যারা একেবারেই দেখতে পারো না তারাও করবে, সবাই করবে, কেমন? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলি আবারও, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এমনি দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, এবার তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। এখন হয়তো রোজ রোজ ব্লগ আসবে কিনা আমি জানি না, আমার শরীর এবং বাড়ির যা কন্ডিশন তাতে, তবুও আমি আপ্রাণ চেষ্টা করি দিতে, কারণ তোমাদের সঙ্গে এইটুকু কথা বললে আমার অনেকটা ভালো লাগে। তো ভালো থেকো খুব বন্ধুরা, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।